মায়ের যখন দ্বিতীয়বার বিয়ে হলো তখন আমার বয়স মাত্র ৭ আর ছোট বোন মিতুর বয়স ৩ বছর। আমার আসল বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করেছেন যখন মিতুর বয়স ১ বছর মাত্র। এই ২ বছর মা আমাদের নিয়ে নানা বাড়িতেই ছিল, কিন্তু নানা নানি কেউ বেঁচে না থাকলে যা হয়। দুই মামা আমাদের মোটামুটি ভালোবাসলেও মামিরা কখনো আমাদেরকে ভালো চোখে দেখেননি। আমাদের সবসময় বোঝা মনে করতেন তারা। এমন না যে আমার মামারা গরিব, অনেক রোজগার তাদের, কিন্তু তাও আমরা তিনটা মানুষ যেন দিনের পর দিন চোখের বালি হতে থাকলাম মামিদের কাছ থেকে। মামারা কিছুটা ভালোবাসলেও বিপত্তি পাতে তখন যখন মামিদের আমাদের উপর রাগ দেখে মা তার পৈতৃক সম্পত্তি থেকে নিজের ভাগ বুঝে নিতে চান। আমার নানা ছিলেন জজ কোর্টের উকিল। তিনি তার জীবদ্দশায় অনেক জমিজমা কিনে রেখেছিলেন। দিন যত যায় সেসব জমির দাম তত বাড়তে থাকে। নানা তার ৩ ছেলেমেয়েদের সমান ভাগে যেসব সম্পত্তি লিখে যেতে চেয়েছিলেন সেরকমই কাগজপত্র জমিজমা সংক্রান্ত উকিলকে ডেকে ঠিক করেছিলেন অনেকটা। ঠিক সব কিছু চূড়ান্তভাবে ঠিক হবার আগেই নানা হঠাৎ হার্ট অ্যাটাক করে পরলোক গমন করেন। মামারা তখন খুব চালাকির সাথে সেসব কাগজপত্র সরিয়ে ফেলেন। এসব অবশ্য আমরা অনেক পরে জানতে পারি, কিন্তু মা যখন তার ভাগের সম্পত্তি বুঝে নিতে চান, মামাদের আসল রূপ বেরিয়ে আসে। আমাদের সামনে মাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। আমার তখন একদম কচি বয়স, মিতু তো আরও ছোট। মায়ের অপমান দেখে চোখে পানি চলে আসে আমাদের। এতদিন মামিরা আমাদের সহ্য করতে না পারলেও মামাদের ভয়ে মুখ খুলতেন না বেশি, কিন্তু যখন এই মামারা মাকে যা নয় তাই বলতে থাকেন তখন এই মামিরা চুপ করে থাকেন না আর। বড় মামি মুখ ভেঙচি দিয়ে বললেন, দেখেছো দেখেছো, এই জন্য বলেছিলাম বেশি বাড়তে দিও না তোমার বোনকে। এতদিন আমরা না দেখলে কোথায় যেত ও? বর তো ফেলে রেখে আরেকটা বিয়ে করেছে, ২ মেয়ে নিয়ে আমাদের ঘাড়ে এসে উঠেছে, এখন আবার সম্পত্তির ভাগ চাই। আরে বিয়ে হয়ে গেলে মেয়েরা আবার বাপের বাড়িতে সম্পত্তি পায় নাকি? এতদিন এমন ছিল না। ২ দিন বাইরে যাচ্ছে, ২টো টাকার মুখ দেখছে, অমনি ভাইদের মুখের উপর সম্পত্তির দাবি করে বসেছে। বলে রাখা ভালো, মা ততদিনে একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো একটা চাকরি নিয়েছে। ছোট মামি চুপ করে থাকেন না, চিৎকার করে বলতে থাকেন, আমাদের শ্বশুরমশাই কি তার কোনো সম্পত্তি মেয়েকে ওয়ারিশ করে রেখে গেছেন? জাননি তো। তাহলে তো সেসব দলিলপত্র থাকতো। তাহলে কিসের ভাগ্য পাবে? এতদিন যে আমরা ৩জন কাকে খাওয়াইলাম, কোন মুখে আবার সম্পত্তির ভাগ চাই বুঝি না আমি। অসহায়তার মতো ভাইদের দিকে তাকান, আর তার বিশ্বাস ছিল তার ভাইরা প্রতিবাদ করবে। কিন্তু মাকে অবাক করে দিয়ে বড় মা বলল, হ্যাঁ রে সুরভি, আমার মায়ের নাম। ওরা ঠিক কথাই বলেছে। বাবা কোনো দলিলপত্রে তোমার নাম নেই। আর বাবার আছেই বাকি অল্প কিছু জমি, এ, জায়গা। আর বেশিরভাগ আমি আর মানে আমার ছোট মামা অনেক আগেই বেঁচে দিয়েছিলাম বাবার বিভিন্ন দেনা শোধ করতে। মা অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি জানতেন তার বাবার কখনো কোনো দেনা রাখেননি, আর কম জমি জমা রাখেননি। ভাইদের এমন ব্যবহার দেখে মায়ের দুচোখ গড়িয়ে পানি পড়তে থাকে। সেদিন রাতে মা আমাদের জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলেন। কিন্তু তারপর থেকে শুরু হয় আমাদের উপর মামিদের অকথ্য বাজে ব্যবহার। আগে মামাদেরকে ভয়ে খুব বেশি বলতেন না, কিন্তু এখন মামারাও আমাদের সহ্য করতে পারেন না। তাই বেশি সুযোগ পেয়ে যান তারা। কথায় কথায় মাকে অপমান করতো তারা। আর মা অফিসে গেলে আমাদেরকে দিয়ে অনেক কাজ করাতো। আমার বয়স তখন বা কত, অত ভারী কাজ কি আর করতে পারতাম? কিন্তু তাও মাকে কিছু বলতাম না আমি। মায়ের যা বেতন তা দিয়ে আলাদা ঘর ভাড়া করে আমাদের নিয়ে থাকা সম্ভব না। তাই এখানেই পড়ে থাকতে হবে আমাদের। এইটুকু বয়সে এসব বুঝ আমার চলে এসেছিল। কিন্তু সমস্যা হয় সেদিন। বড় মামি আমাকে গরম ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝাড়তে বলেন। এই কাজটা আমি কোনোদিনই করিনি। কিন্তু মামি যখন বলেছেন আমাকে করতে হবে, আমি খুব সাবধানে হাঁড়ি উবুড় করার সময় চেষ্টা করি। কিন্তু অত ভারী হাঁড়ি উবুড় করে ফ্যান ঝাড়ানো কি আর আমার কাজ? সোজা আসে গরম হাত পড়ল আমার হাতে। গগনবিদারী চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ি আমি। যখন জ্ঞান ফিরে আমি দেখি মা আমার মাথার কাছে বসে কাঁদছে আর জল পড়তে দিচ্ছে। আমার হাত তখন প্রায় অবশ। তাকিয়ে দেখি হাতে ব্যান্ডেজ, গা পুড়ে যাচ্ছে জ্বরে। কোনো রকম মা বলে ডাক দিই। মা আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। এরপর কিছুদিন মা খুব চুপচাপ ছিলেন। আমাদের সাথে খুব বেশি কথা বলতেন না। অফিস থেকে এসে বারান্দায় চুপ করে বসে থাকতেন আকাশের দিকে তাকিয়ে। আমরা সাহস পেতাম না মাকে কিছু জিজ্ঞাসা করার। কিন্তু আমার এত বড় একটা দুর্ঘটনার পরও আমার মামারা কেউ মামিদের কিছু বলেনি। ছোট্ট মনে খুব কষ্ট নিয়ে আমার এটা নিয়ে। হঠাৎ একদিন মা আমাকে আর মিতুকে ঘর থেকে বের হতে নিষেধ করে বাইরে ঘরে চলে গেলেন মামাদের সাথে কিছু একটা কথা নিয়ে কথা বলতে। মা খুব কড়া গলায় কথা বলছেন শুনতে পেলাম। মাকে এত শক্ত গলায় কখনো কথা বলতে দেখিনি। আমি মিতুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকলাম। বেশ ভয় করতে লাগলো আমাদের। মামাদের তেমন আওয়াজ তেমন শুনলাম না। তবে মামিরা কি যেন বলেছিলেন শুনলাম। কিন্তু মায়ের কঠোর আওয়াজের কাছে তা কিছু না।
এরপর প্রায় কিছুদিন পর মা ঘরে এসে শব্দ করে দরজা লাগিয়ে দেন। মাকে এত রাগতে কখনো দেখিনি আমরা। মা হঠাৎ করে আমাদের পাশে এসে বসলেন, আমাদের শক্ত করে জড়িয়ে ধরলেন। এরপর হঠাৎ ঝরঝর করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে মায়ের কথা জড়িয়ে যায়, তাও কোনো মতে বললেন, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কিছুই বুঝতে পারছিলাম না, মা ক্ষমা কেন চাচ্ছে আর কেনই বা এভাবে কাঁদছে। কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ মায়ের মন খুব খারাপ বুঝলাম। তাই আমি আর মিতু চুপ করে মাকে জড়িয়ে ধরে বসে থাকলাম। এর পরদিন থেকে মামিদের ব্যবহার হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আমি কোনো কাজ করতে গেলে মামিরা দৌড়ে এসে আমাকে বাধা দেয়, খাওয়ার সময় আমাদের ভালো ভালো খাবার দেয়। আমি আবার বড় মামি আমার আর মিতুর জন্য নতুন জামা কিনলেও আনলো। এত যত্নের কোনো কিনারা করে উঠতে পারলাম না। সেদিন খাওয়ার সময় ছোট মামি আমার পাতে মাছের মাথাটা তুলে দিয়ে আমি বলি, মামি এত বড় মাছের মাথা আমি খেতে পারবো না, আমাকে ছোট্ট একটা মাছ দিলে হবে। মামি কিঞ্চিত মন খারাপ করে বলেন, আর কয়দিনই বা এই বাড়িতে আসিস তোরা, এখন যদি একটু ভালো মন্দ খাওয়াতে না পারি পরে আফসোস থাকবে। বড়লোক বাবা পেয়ে কি আর এই গরিব মামা মামিদের মনে রাখবি রে? আমি অবাক হয়ে মামির দিকে তাকালাম। মামি এসব কি বলছেন? এই বাড়ি কোথায় যাব আমরা? আর বড়লোক বাবা তার মানে কি আমাদের বাবা আমাদের ফিরিয়ে নিতে চান? কিছুই মাথায় ঢুকলো না আমার। ফ্যাল ফ্যাল করে মামির দিকে তাকিয়ে থাকলাম। এরপরের ঘটনা খুব দ্রুত ঘটে যায়, কীভাবে যেন আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ একদিন মামিরা এসে আমাকে জানায় আমার মা নাকি আবার বিয়ে করবে, তার অফিসের বড় স্যারকে। আমি তখন বুঝি না এসব ঠিক মতো। মা আমাদের এই বাড়ি থেকে নিয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু মা আবার বিয়ে করবে, এ কোন ধরনের ব্যাপার? আগে বুঝিনি। বিয়ে বলতে বছর ২ আগে দেখেছিলাম বাবা বিয়ে করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাহলে মাও বিয়ে করে কি আমাদের তার থেকে থাকতে দেবে না? ক্রমে ভয়ে আমার বুকের মধ্যে বাসা বাঁধে। মিতু তখন খুবই ছোট। এসব বোঝার মতো বয়স হয়নি। সে একমনে বসে পুতুল নিয়ে খেলছে। আমি ছুট্টে যেয়ে ওকে জড়িয়ে ধরে বসে থাকি। মা তখন অফিসে। বাড়ি না ফেরা পর্যন্ত সব জানতে পারছি না। ততক্ষণে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। মাও যদি আমাদের তার কাছে থাকতে না দেয়, আমরা কোথায় যাব তখন? সন্ধ্যার অনেকক্ষণ পর মা বাড়িতে আসলে অনেক কেনাকাটা করে এসে হইচই শুরু করে দিলেন। আমাদের জন্য নতুন জামা আর খেলনা এনেছেন মা। মিতু খুশিতে পাগল প্রায়। অন্যদিন হলে আমিও খুশি হতাম, কিন্তু আজকে আমার ভিতরে অন্য ভয় কাজ করছে। আমি চুপ করে একপাশে বসে থাকলাম। আমাকে অনেকবার ডেকে সাড়া না পেয়ে মা আমার কাছে আসেন, আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলেন, ঋতুমা, তোমার কি মন খারাপ? আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। মা এবার আমার সামনে বসে বলেন, কি হয়েছে ঋতু, আমাকে বলো, মামিরা কিছু বলেছে তোমাকে? আমি আস্তে করে বললাম, মা, তুমি কি বাবার মতো আমাদের ছেড়ে চলে যাবে? মায়ের মুখ সাথে সাথে অন্ধকার হয়ে গেল। শক্ত গলায় বলল, মানে কি হয়েছে আমাকে খুলে বলো। মামি বলল, তুমি নাকি আবার বিয়ে করবে, কিন্তু বাবা বিয়ে করে তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তুমিও বিয়ে করবে, তার মানে তুমিও আমাদের ছেড়ে চলে যাবে? এই বলে ঝরঝর করে কেঁদে দিলাম আমি। মা আমাকে শক্ত করে বুকে চেপে ধরে বললেন, ঋতু, আমি তোদের ছেড়ে যাব না, তোমার বাবার মতো আমি তোমাদের আমার সাথে নিয়ে যাব। আমি চোখ খুলে মায়ের দিকে তাকালাম, খুশি হয়ে বললাম, সত্যি বলছো মা? মা আমার দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ সত্যি, আমার দুই রাজকন্যাকে ছেড়ে আমি থাকতে পারি? ভীষণ খুশি হলাম আমি। যাক, তাহলে বিয়ে মানেই ছেড়ে যাওয়া নয়। খুশি হয়ে আমি মিতু সাথে খেলতে লাগলাম। এর কিছুদিন পর একজন কোট টাই পরা আঙ্কেল এলেন আমাদের বাড়িতে। এসে খুব আদর করলেন আমাকে আর মিতুকে। আমার তো খুব পছন্দ হলো ওনাকে। আর মামিরা দেখলাম বেশ আপ্যায়ন করছে ওনাকে। বড় কালো গাড়িতে করে এসেছেন। আমাদের জন্য অনেক উপহার। কি ভালো আঙ্কেলটা। আমার ভীষণ ভালো লাগলো ওনাকে। বড় মামি আমাকে ডেকে নিয়ে বললেন, ওনাকে চিনিসিস তো ঋতু? উনি তোদের নতুন বাবা হতে যাচ্ছে রে। আমি অবাক হয়ে বললাম, বাবা আবার নতুন পুরনো হয় নাকি? আর আমাদের বাবা তো আরেকজন, উনি আমাদের বাবা হতে যাবেন কেন? আরে বোকা মেয়ে, ওনাকেই তো তোর মা আবার বিয়ে করবেন, তার মানে উনিই তোদের নতুন বাবা। বাহ, ভারী মজা তো, আমরা আবার বাবা পাবো। মামি মুখ ভেঙচি দিয়ে বললেন, মজা না ছাই, এখন থেকে তোদের মজার দিন শেষ। এই যে এত ভালো ব্যবহার করছে সব লোক দেখানো, বিয়ের পর তোদের মাকে তোদের থেকে আলাদা করে দিবেন উনি, তোদের কষ্ট দিবেন, নতুন বাবা কখনো আপন হয় না রে, বুঝলি? আমার বুক কেঁপে উঠলো, এসব কি বলছে মামি? মাকে আমাদের কাছে থাকতে দিবে না, আমাদের কষ্ট দিবে? কিন্তু মা সব কিছু কেন মেনে নেবেন? আমি ছলছল চোখে মামির দিকে তাকালাম। আমি যাই রে, অনেক কাজ পড়ে আছে। আমি যে এসব বলেছি তোকে কাউকে বলিস না। এই বলে মামি চলে গেলেন। সেদিন আর আমার দুশ্চিন্তা গেল না। এর সপ্তাহখানেক পর সাধারণ ঘরোয়াভাবে আমার মায়ের বিয়ে হয়ে যায় ওই আঙ্কেলটার সাথে। বিয়েতে খুব বেশি মানুষ আসেনি। আঙ্কেলের সাথে অল্প কিছু মানুষ আর আমরা বাড়ির কয়েকজন। দাওয়াত খাওয়া দাওয়ার পরে সেই গাড়িটা করে আমাদের নিয়ে চলে গেল আঙ্কেল। যাওয়ার আগে মামিরা অনেক কাঁদলো আমাকে আর মিতুকে জড়িয়ে ধরে। আমার চোখের পানি আটকাতে পারলাম না।
যতই হোক এতদিন একসাথে ছিলাম। আঙ্কেলের বাড়ি এসে তো আমি অবাক। এত বড় বাড়ি! আগে কখনো দেখিনি আমি। মৃদু তো খুশিতে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে খচখচ করে যাচ্ছে। মামি যেটা বলল তা যদি সত্যি হয়, আমাদের মায়ের থেকে আলাদা করে দেয়, যদি আঙ্কেলটা আসার পর থেকে অনেকবার খোঁজ নিচ্ছেন আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। আমি চুপ করে মায়ের কাছে বসে আছি। আস্তে আস্তে বুঝতে শুরু করছি নতুন আঙ্কেলটা আসলে খারাপ না। আমি মাত্র একটু সহজ হতে শুরু করছি, কিন্তু বিপত্তি বাদে রাতে আমাদের জন্য নতুন ঘরের ব্যবস্থাও করেছে। কিন্তু আমি বা মিতু মাকে ছাড়া ঘুমাতে পারি না। আজ থেকে নাকি মা আমাদের সাথে ঘুমাবেন না। আমাদের সাথে একজন গৃহকর্মী থাকবেন। শুনি আমি মামির কথা অক্ষরে, অক্ষরে মিলিয়ে ফেললাম। তাই তো ১ম দিন থেকে লোকটা আমার মাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের থেকে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে ঠিকই, কিন্তু আমাদের থেকে মাকে কেড়ে নিচ্ছেন। মাকে সুন্দর আমাদের কপালে চুমু দিয়ে চলে গেলেন ওনার সাথে। সে রাতে আমার ঘুম হলো না। মিতু যদিও মাকে ছাড়া একটু মন খারাপ করছিল, কিন্তু গৃহকর্মীটা তাকে অনেক গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছেন। আমি ঘুমাতে পারলাম না। সারারাত বালিশ ভিজিয়ে কাঁদলাম। সকাল হতেই দেখলাম মা অনেক খুশি। অনেক রকম নাস্তা বানিয়েছে। সুন্দর একটা শাড়ি পরে সারা ঘরে ছুটে, ছুটে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে মাকে। কিন্তু কেন জানি না এক রাতে মাকে কেমন অপরিচিত লাগছে আমার কাছে। মনে হচ্ছে আগের সেই মা আর নেই আমার। এই সময় তো মা তৈরি হয়ে অফিসে চলে যেত। নাস্তার টেবিলে এসে বসলাম। মা আমাদেরকে নাস্তা দেখিয়ে দিলেন। আর একটা প্লেটে সুন্দর করে নাস্তা রেডি করছেন। আমার মনে হচ্ছে এত যত্ন করে আমাদের নাস্তা তৈরি করেননি মা। রাগে আমার মাথা আর শরীর জ্বলতে থাকলো। এক পর্যায়ে ওই আঙ্কেলটা এসে টেবিলে বসলো। কেন জানি না খুব রাগ লাগছে ওনাকে দেখে। সহ্য করতে পারছি না। অনেক কষ্ট করে চুপ করে থাকলাম। আমাদের দেখে উনি বললেন, মায়েরা তোমাদের ঘুম হয়েছে তো ভালো? কোনো সমস্যা হয়নি তো? আমি উত্তর দিলাম না। না শোনার ভান করে নাস্তা করতে লাগলাম। লোকটা একটু অপ্রস্তুত হয়ে গেল। মা একটু কঠিন সুরে বললেন, ঋতু, বাবা কি বলছে শুনতে পাওনি? আমি অবাক হয়ে বললাম, বাবা? কে বাবা? দেখলাম লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে আমার দিকে তাকিয়েছে। মা চোখ লাল করে আমার দিকে তা- আমার কান্না চলে আসলো। তাই তো, মামি ঠিকই বলেছে। মা কোনোদিন এভাবে আমাদের দিকে তাকায়নি। এই লোকটার জন্য মা বদলে যাচ্ছে। মা গলার স্বর আরো কঠিন করে বলেন, উনি তোমাদের বাবা। আজ থেকে ওনাকে বাবা বলে ডাকবে তোমরা। লোকটা আস্তে আস্তে বলেন, থাক না সুরভি, ওদের যেটা ডাকতে ভালো লাগবে ওরা তাই ডাকুক। বাচ্চাদের উপর এভাবে জোর করা ঠিক হবে না। মনে মনে ভাবলাম, আমার মাকে আমাদের থেকে কেড়ে নিয়ে খুব ভালো মানুষের সাজা হচ্ছে, তাই না? নাস্তার প্লেট ঠেলে সরিয়ে উঠে গেলাম আমি। মাকে উদ্দেশ্য করে বললাম, উনি আমার বাবা নন। আমার বাবা অন্য কেউ। আর কাউকে আমি বাবা বলে ডাকবো না। এই বলে এক ছুটে ঘরে চলে আসলাম আমি। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই দিন থেকে মায়ের সাথে দূরত্ব সৃষ্টি হয় আমার। আমি আস্তে আস্তে জেনেছি লোকটা আমার মায়ের অফিসের বস ছিল। ওনার আগের স্ত্রী ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। আত্মীয় স্বজনরা সবাই বাইরের দেশে থাকে। মাকে অফিসে থেকে ভালো লাগায় তাকে বিয়ের প্রস্তাব দেয়। মা প্রথমে রাজি হয়নি, কিন্তু মামা মামিদের অত্যাচারে শেষ পর্যন্ত রাজি হয়। দিন দিন আমার মনে হচ্ছিল এর থেকে মামা মামির অত্যাচার ভালো ছিল। অন্তত মা আমাদের তো ছিল। এখন মা যাই করে আমার মনে হয় মন থেকে করে না। মায়ের সব কিছু এখন ওই লোকটা, আমরা কিছুই না। কিন্তু ওই লোকটা এমন ভাব করে যে আমাদেরকে অনেক ভালোবাসে। অনেক খেলনা জামাকাপড় এনে দেন আমাদের। কিন্তু তাও ওনাকে সহ্য হতো না আমার। সবসময় চেষ্টা করতাম মায়ের থেকে ওনাকে কীভাবে আলাদা করা যায়। কোনোভাবে পারছিলাম না। প্রায় আমাদের বাইরে খেতে নিয়ে যেতে চান উনি। আমি যাই না কখনো। অনেক জোর করেন আমাকে, কিন্তু আমার ভালো লাগে না। মৃদুকে আমি জোর করে আটকে রাখি। অনেক রাতে মা আর উনি হাসতে, হাসতে বাড়ি ফেরেন। আমাদের জন্য প্যাকেট করে খাবার আনেন। কিন্তু ওই হাসির শব্দ অসহ্য লাগে আমার। সবসময় ভাবতে থাকি কিভাবে মায়ের থেকে ওনাকে আলাদা করা যায়। দিন দিন মায়ের সাথে আমার সম্পর্কটা শুধু খারাপের দিকে যাওয়া শুরু হচ্ছে। মা যতই আমাকে কাছে টানতে যান, ততই আমি আরও দূরে সরে যাই। কারণ আমি চিন্তা করি মাকে হয়তো ওই লোকটা আমাদের থেকে একদম আলাদা করে নিয়ে গেছে। লোকটা আমাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় ও অভিনয় করছে আমাদের মাকে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য। মৃত্যু ছোট মানুষ, ও এত কিছু বোঝে না। ওই লোকটা যখন অনেক খেলনা আর চকলেট এনে দেয় ও সব ভুলে যায়। সবাইকে আমাদের থেকে দূরে সরে যেতে দেখে আমার খুব অসহায় লাগে নিজেকে। এভাবে দিনগুলো চলে যাচ্ছিল। আমার যখন ১০ বছর বয়স, তখন আমার মায়ের আবারও একটা মেয়ে হয়। মা একদম ব্যস্ত হয়ে পড়েন ছোট্ট মেয়েকে নিয়ে। আজকাল মৃত্যুরও খোঁজও মা নেয় না খুব একটা। একজন গৃহকর্মীর কাছে বড় হতে লাগলাম আমরা ২ বোন। স্কুলে কী টিফিন নিয়ে যাব তার দেখার পর্যন্ত সময় নেই মায়ের এখন। রাগে আমি টিফিন পর্যন্ত নেই না। ওই লোকটা যদিও আগের মতোই আমাদের খোঁজ নেয়, তাও আমার অসহ্য লাগে ওনাকে। এসব কিছুর জন্য উনি দায়ী। মাঝে, মাঝে ইচ্ছে করে ২ চোখ
যেদিকে যায় সেদিকে চলে যেতে। শুধু মিতুর জন্য যেতে পারি না। কত ইচ্ছে ছিল বড় একটা চাকরি করব। তারপর অনেক বড় একটা বাড়ি বানাবো। সেই বাড়িতে আমি, মা, মিতু থাকবো। মাকে আর মামাদের বাড়িতে থাকতে হবে না। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এই বাজে লোকটা এসে মাকে আমাদের কাছ থেকে আলাদা করে দিল। এখন আমার মন চায় খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে। যাতে একটা চাকরি করে মিতুকে নিয়ে এখান থেকে চলে যেতে পারি। এর মধ্যে একদিন ২ মামি এলো আমাদের সাথে দেখা করতে। আমি তখন পড়ছিলাম নিজের ঘরে। যতটুকু সময় বাড়িতে থাকি আমি পুরোটা সময় নিজের ঘরে দরজা আটকে বসে থাকি। কারণ বাইরে গেলে মায়ের তার ছোট মেয়েকে নিয়ে আদিক্ষেতা করা দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে মেজাজ খারাপ হয়ে গেল। নিশ্চয়ই ওই লোকটা দুপুরে খাওয়ার জন্য রাখছে। খুব বিরক্ত করে মাঝে মাঝে সাজের কথা দরজা খুলে তাকাতেই দেখি ২ মামি। মামিরা যতই কষ্ট দিক আমাদের, এই সময় তাদের চেয়ে আপন আমার কাছে কেউ মনে হয় না। আমি ছুট্টে যেয়ে বড় মামিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। কিছুক্ষণ কান্নাকাটি পর বড় মামি আমাকে নিয়ে আমার ঘরে এলো। ঘরে চারদিক চোখ বুলিয়ে ছোট মামি বললেন, "বাহ ঋতু, তো আজকাল রাজার হালে থাকে, কি সুন্দর ঘর, সবকিছু সাজানো গোছানো। কত সুন্দর জামা পরে গরিব মামিদের তো ভুলেই গেছে এই জন্য।" আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকি। খুব কান্না পাচ্ছে আমার। এত সব আভিজাত্যের কোনো দরকার ছিল না আমার। মা আর মিতুকে নিয়ে ভালোই ছিলাম মামাদের বাড়িতে। "কি রে ঋতু, চুপ করে আছিস কেন? তোর কি মন খারাপ?" বড় মামি এসে আমার মাথায় হাত রাখলেন। ঝরঝর করে কেঁদে দিলাম আমি। এতদিন পর একটু স্নেহের কথা শুনে ফোঁপাতে ফোঁপাতে বললাম, "জানো মামি, মা না একদম বদলে গেছে।" "কেন রে, কি হয়েছে?" "আগের থেকে আমাদের ২ বোনের উপর কোনো খেয়াল ছিল না। তার উপর মায়ের এই নতুন মেয়েটা হওয়ার পর থেকে মা যেন ভুলেই গেছে আমাদের। আমরা কখন খাই, কি খাই, কখন স্কুলে যাই কিছুই জানে না মা। আমার আর ভালো লাগে না মামি, আমাকে আর মিতুকে নিয়ে চলো তোমরা।" ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকলাম আমি। ২ মামি হঠাৎ নিজেদের মধ্যে একটু হাসলো। আমি তাদের হাসির অর্থ বুঝতে পারলাম না। ছোট মামি আমাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "দিন যাবে আর সব এমনই হবে, বরং আরো বেশি হবে।" আঁতকে উঠলাম আমি। "কি বলছে মামি?" "হ্যাঁ, তবে আমরা যেমন বলবো তেমন চলতে পারলে তোর মা ওই লোকের কাছ থেকে দূরে সরে যাবে।" "সত্যি? সত্যি বলছো মামি?" "সত্যি বলছি। তবে একটা শর্ত আছে।" "বলো কি সত্য?" "আমি সব সত্য মানতে রাজি আছি। দেখ, আমরা তো তোর ভালোই চাই। ছোট থেকে আমাদের কাছে বড় হলি, তোর এই কষ্ট কিভাবে দেখি বল? তাই তো বুদ্ধি দিব। কিন্তু তুই ছাড়া আর কেউ যেন না জানে, তাহলে কিন্তু তোর মা তোর থেকে আরো দূরে চলে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো মামি, আমি কাউকে বলবো না, প্রমিস।" সেদিন ২ মামি আমাকে এমন একটা প্ল্যান শিখিয়ে দিল যা আমি কল্পনাও ভাবতে পারিনি। যদিও এ সম্পর্কে কোনো জ্ঞান আমার ছিল না। আমি ভয়ে ভয়ে বললাম, "কি বলছো মামি? খুব ভয় করছে যে তো আমার।" ঠোঁট উল্টিয়ে বড় মামি বলেন, "ভয় করছে যখন থাক। তিথি মায়ের ছোট মেয়ে। আর ওর বাবা যখন তোর মাকে একেবারেই তোর কাছ থেকে নিয়ে যাবে তখন বুঝবি।" আমি আমতা আমতা করে বললাম, "এতে কাজ হবে তো মামি?" "১০০ বার হবে, তুই শুধু কাজ চালিয়ে যা।" এই বলে দুজন হাসতে হাসতে আমার ঘর ছেড়ে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম কবে মামিদের প্ল্যানে কাজে লাগাবো। আমি তক্কে তক্কে থাকলাম কখন সুযোগ পাবো। পেয়েও গেল একদিন। ঘটনার দিন মা তিথিকে খাওয়াচ্ছিল বারান্দায় বসে। মিতু সেখানে ছিল। ওই লোকটা তার ঘরে বসে অফিসের কাজ করছিল। আমি ভাবলাম এটাই সুযোগ। সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি পা টিপে টিপে ওই লোকের পাশে যেয়ে দাঁড়ালাম। আমাকে দেখা যারপরনাই অবাক হলেন উনি। কারণ এর আগে আমি কখনো ওনার পাশে এভাবে দাঁড়াইনি। উনি অবাক হয়ে বললেন, "কি হয়েছে ঋতুমা? কিছু বলবে তুমি?" আমি হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। আমি জানি না কি হবে। মামিরা যা শিখিয়ে গেলেন সেভাবে কাজ করতে হবে। আমি হঠাৎ ওনার হাতটা শক্ত করে চেপে ধরলাম। উনি হতভম্ব হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। আমি হঠাৎ তারস্বরে চিৎকার করতে লাগলাম। লোকটা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছে। এক পর্যায়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন উনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মা তিথিকে কোলে নিয়ে উপস্থিত হয়েছে তখন। পিছু পিছু মিতুও এসেছে। তার চোখে ভয়। মা কঠিন গলায় বললেন, "কি হচ্ছে এখানে? চিৎকার করছিস কেন?" আমি মামিদের শেখানো কথা মতো ওনার হাত ছেড়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে মিথ্যে কান্নাকাটি শুরু করলাম। লোকটা হতবাক হয়ে আছে। উঠে দাঁড়িয়ে আমার পাশে। আমি ফোঁপাতে ফোঁপাতে বললাম, মাকে বললাম, "মা জানো, এই লোকটা আমাকে ব্যথা দিয়েছে।" মা কেঁপে উঠল ভয়ানকভাবে। আর লোকটা আঁতকে উঠে বলল, "কি বলছো এসব ঋতু?" আমি বললাম, "মা, আমি নিজের ঘরে বসে হোমওয়ার্ক করছিলাম। হঠাৎ উনি আমাকে ডেকে নিয়ে আসলেন এই ঘরে। এসে আমাকে অনেক জোরে ব্যথা দিলেন।" এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমি জানি না এর মানে কি। মামিরা আমাকে যা শিখিয়ে দিছে আমি শুধু তেমনটাই করলাম। কারণ এখন আমার মাকে আমার কাছে চাই, একদম নিজের করে। লোকটা এতটাই অবাক হয়েছে যে কিছু বলার সুযোগ পাচ্ছে না। কোনো রকমে বলল, "সুরভি, বিশ্বাস করো এমন কিছু।" কথা শেষ হওয়ার আগে মা চিৎকার করে বলল, "আর একটাও কথা বলবে না তুমি। ছি ছি, তুমি এতটা নিস? এই ছিল তোমার মনে? আমার এইটুকু বয়সের মেয়েটাকে তুমি এই জন্য এখানে এনেছো? ঘৃণা হচ্ছে তোমাকে আমার। ছি!" আমি তো খুশিতে আত্মহারা। যাক, মা এই প্রথম লোকটার সাথে এভাবে কথা বলে। ইস! মামিতে যদি এখন জানানো যেত তবে কতটাই না ভালো হতো।
খুশিতে একটা লাফ দিতে ইচ্ছে করছে আমার। কিন্তু না, এখন এতটা উত্তেজিত হওয়া যাবে না। অনেক কষ্টে মায়ের মনে বিষ ঢালতে পেরেছি। কোনো রকম ভুল করা যাবে না। সুরভি, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস তোমাকে? কি বলতে চাচ্ছ? আমার মেয়ে তোমাকে ফাঁসাচ্ছে? এতটুকু বয়সের মেয়ে, ও বোঝে না কি? তুমি সত্যি এই কাজ না করলে ও কিভাবে বলতে পারে? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমার তো খুশিতে পাগল পাগল লাগছে। এতদিন পর মাকে আবার কাছে পাবো বলে। ওই ঘটনার পর থেকে আমি যেন মেঘ নাচেতে জল পেয়ে গেলাম। মা এখন ওই লোকটার সাথে এক ঘরে থাকে না। আমি, মিথু, তিথি আর মা একসাথে ঘরে ঘুমাই। লোকটা সবসময় মাথা নিচু করে চলাফেরা করে বাড়ির মধ্যে। এত ভালো লাগে আমার, দেখে কেমন মজা লাগে। আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলে না, এবার নিজেই দূরে যাও। এভাবে আমাদের দিনগুলো যেতে থাকে। মায়ের সাথে ওই লোকটার সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেল। কিছু একটা সুরটা কেটে কোথায় কেটে গেছে। আমার কাছে অনেকবার তার ক্ষমা চাইতে হয়েছে। খুব ভালো লাগতো তখন আমার। দেখতে দেখতে আমি ভার্সিটির শেষ বর্ষের ছাত্রী হয়ে গেলাম। তিথি তখন নবম শ্রেণীতে পড়ে আর মিতু ভার্সিটির প্রথম বর্ষে। লোকটা এখনো মেনে নিতে পারলেও তিথিকে বেশ ভালোবাসি আমি। তিথি বড় আপা, ছোট আপা বলতে পাগল। ভার্সিটির প্রথম বর্ষ থেকে রোহানের সাথে পরিচয়। ও ছিল আমার এক ব্যাচ সিনিয়র। এই প্রথম প্রপোজ করে আমাকে। প্রথম রাজি ছিলাম না আমি। আমার একটাই লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে ওই লোকটার বাড়ি ছেড়ে দেওয়া। কখনোই ওনাকে বাবা বলে পরিচয় দেইনি আমি। কিন্তু তার অন্য সব সুবিধা ঠিকই নিয়ে এসেছি আমি। দামি মোবাইল, ল্যাপটপ, সবসময় দামি জামাকাপড় পরে ভার্সিটি যাই গাড়ি চড়ে। ওই লোকের দেওয়া সব সুবিধা নেই, কিন্তু ওনাকে সহ্য করতে পারি না। রোহান কত ভালোবাসে, কেয়ার করা শুরু করলো। আমি ওকে ভালো না বেসে পারলাম না। শেষে এমন হলো, আমি ওর জন্য প্রায় পাগল হয়ে গেলাম। ও ভীষণ গরিব ঘরে ছিল। প্রায় টাকা পয়সার সমস্যা পড়তো। তখন আমি অনেক সাহায্য করি ওকে। আমি বাড়ি থেকে প্রচুর হাত খরচ পেতাম, তার বেশিরভাগ টাকা ওকে দিতাম। আমার বেশি টাকার দরকার ছিল না। যখন যা চাই হাতের কাছে পেতাম। টাকা দিয়ে কি হবে? টাকা পাওয়ার পর রোহান খুশিতে কেঁদে দিত। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতো, ঋতু দেখো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। আমি স্বপ্নপালের চোখে তাকিয়ে থাকতাম। সারা জীবন মনের কষ্টে থাকা আমি রোহানের মাঝে নিজের সুখ খুঁজে নিতাম। কত ভালো দিন গেছে সেসব। এরই মধ্যে আমি শেষ বর্ষে চলে আসলাম। রোহান ততদিন অনার্স শেষ করে ফেলেছে। ওকে আমি তাগাদা দিতে থাকি চাকরি জোগাড়। কারণ ও চাকরি পেলে আমাকে বিয়ে করবে আর ওই বাড়ি থেকে চলে যেতে পারবো। কিন্তু ওর মধ্যে চাকরি খোঁজার কোনো ইচ্ছে ছিল না। চাকরির কথা বলতে শুধু বলে, আজকাল চাকরি তো কোনো লাভ নেই জানো তো। কিছু টাকা হলে ব্যবসা শুরু করব। আমি বুঝতে পারি তখন ও কিসের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে একদিন বলল, আমার বাবা আর মা যাবে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। খুশিতে প্রায় 10 মিনিট আমি কোনো কথা বলতে পারছিলাম না। এরপর খুশিতে চিৎকার করে বললাম, সত্যি বলছো তুমি? হুম, সত্যি। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা রোহান এখানে আবার? আমি তো এখন কিছু করি না। তোমাদের বাসা থেকে কোনো সমস্যা হবে না তো? না রোহান, আমি তাদের কোনো কথাই শুনি না। আমি যা বলি তারা সেটা শুনতে বাধ্য। আর তুমি ভেবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে পাঠাও আমাদের বাড়িতে। রোহান আমাকে আশ্বস্ত করে বলল। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম একটা সুন্দর সময়। এর বেশ কিছুদিন কেটে গেল। আমি আশায় দিন গুনছি, কবে আসবে রোহান ওর পরিবার নিয়ে। হঠাৎ একদিন সেই স্বপ্নের দিন এলো। আমি নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিলাম। কাজের মেয়েটা এসে জানালো ড্রয়িং রুমে মেহমান আসছে। তারা মা আর ওই লোকটার সাথে কথা বলছে। আমি নিশ্চিত হলাম রোহান এসেছে ওর পরিবার নিয়ে। প্রজাপতির মতো উঠতে থাকলাম। মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। যদি বাড়ি থেকে ঝামেলা করে ওর সাথে বিয়েতে আমি আজকে এক কাপড়ে ঘর ছাড়বো ভেবে রাখলাম। ড্রয়িং রুমে আসতে দেখলাম সবার মুখ থমথমে। রোহান আর ওর বাবা মায়ের খুব মুখ বেশ রাগী রাগী। মা আর ওই লোকটা অসহায়ভাবে দাঁড়িয়েছে। কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে। আপনার মেয়ে একটা প্রতারক। আমার সহজ সরল ছেলেটাকে জালে ফেলছে। আঁতকে উঠলাম আমি। কি বলছে রোহানের বাবা এসব? আমি রোহানকে জালে ফাঁসিয়েছে? মা বলল, দেখুন আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কি দোষ করছে আমার মেয়ে? আমি পা টিপে টিপে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আমাকে দেখে রোহান তেলে বেগুনে জ্বলে উঠল। চিৎকার করে উঠল, ঋতু, এভাবে ঠকালে তুমি আমাকে? হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। আমি কখন ওকে ঠকালাম? আমি কিছু বলতে যাব তার আগে মা আসে আমাকে বলল, তুই এই ছেলেকে চিনিস? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কতদিন যাবৎ চিনি? আমি আস্তে করে বললাম, 3 বছরের বেশি। এবার রোহান চিৎকার করে উঠল, এই 3 বছরে একবারও তুমি বলনি ঋতু যে উনি তোমার নিজের বাবা নয়, সৎ বাবা? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে ওকে সব জানাবো, কিন্তু না জানিয়ে বা কি এমন অপরাধ করেছি যার জন্য এভাবে কথা বলছে? মা, ওই লোকটার মুখ কালো হয়ে গেল। রোহান বলতে থাকলো, দামি গাড়ি, জামা কাপড় দিয়ে তো কম ফুটানি দাওনি। আমি তো ভেবেছিলাম সব বাবার টাকায়। এখন শুনি সৎ বাবা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তাতে কি হয়েছে রোহান? তুমি তো আমাকে ভালোবেসেছো, বিয়ে তো করবে আমাকে। আমার বাবা থাকুক বা না থাকুক তা দিয়ে কি যায় আসে যায়? একদম চুপ, বেঈমান মেয়ে, নাটক, মিথ্যেবাদী, নাটকবাজ কোথাকার। আমি থরথর করে কাঁপতে লাগলাম। কি বলছে এসব রেহান?
হঠাৎ ওই লোকটা বলছে, অনেক হয়েছে মিস্টার রোহান। এতক্ষণ তোমাকে অনেক সহ্য করেছিলাম, যার কারণে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এমন নোংরা কথা বলার শাস্তি কী হতে পারে তুমি ভাবতে পারবে না। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। কি সুন্দর করে বলল আমার মেয়ে। কেন জানি খুব কান্না পেয়ে গেল আমার। রোহান টিটকারি সূচক একটা হাসি দিয়ে বলল, আপনার মেয়ে? আপনার মেয়ে তো তিথি। ঋতু আর মিতু আপনার মেয়ে না। ওরা আপনার ওয়াইফের আগের ঘরের মেয়ে। সব খবরাখবর নিয়ে এসেছি আমরা আজকে। আমি যেন রোহানকে চিনতেই পারছি না। ও কি সেই রোহান? তবে কি এতদিন আমার টাকার লোভে আমার সাথে অভিনয় করে গেছে? আমার পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে। তাতে কোনো সন্দেহ নেই। তিথি আর ঋতুমিতুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার অবর্তমানে আমার সব কিছু আমার ৩ মেয়ে হবে সমানভাবে। আমার ঐরজাত সন্তান না হলেও তিথি আর ওদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। আমার যা কিছু আসছে সব ওদের। হাত পা কাঁপছে আমার থরথর করে। মনে হচ্ছে যেন কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। কি ভুল করে ফেলেছি আমি। এ কি ভুল করে ফেললাম আমি। সব সম্পত্তির মধ্যে আমার সমান ভাগ হবে শুনে রোহানের মুখটা কিছুটা কোমল হলো। ওর বাবা মা মুখ তো তেলে তেলে একটা হাসি ফুটে বলল। রোহান একটু জোরে একটু হাসার চেষ্টা করলো। সেই হাসিটা অন্তত বিশ্রী আর কদাকার লাগে আমার কাছে। হা, হা, আসলেরই তো আমি তো মজা করছিলাম তোমাদের সাথে। দেখলাম তোমাকে চমকে দিলে কেমন লাগে তোমার। আমরা তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আজকে। আমি হাসলাম। আস্তে করে ওর কাছে গিয়ে বললাম, ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বিয়ে করবে আমাকে? ও হাসি হেসে মুখ করে আমার দিকে তাকালো। আমি একটু পিছনে তাকালাম। মা আর উনি তাকিয়েছে আমার দিকে। আমি সবার একবার চোখ বুলালাম। তারপর আচমকা ২ গালে সপাটে চড় বসিয়ে দিলাম আমি। একদলা থুতু মেঝেতে ফেলে বললাম, তোর মতো লোভীকে বিয়ে করো আমি? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কোনোদিন যেন তোর ওই নোংরা মুখ আমার দেখতে না হয়। ঘটনার আকস্মিকতা হতভম্ব সবাই। উনি ছুটে এসে আমাকে বললেন, এ কী করলে ঋতুমা? তুমি তো রোহানকে ভালোবাসো। রোহান যা চায় আমি দিব। আমি শুধু তোমাদের সুখী দেখতে চাই। আমি কিছু বলতে যাব তার আগে দেখি রোহান রাগে কাঁপতে কাঁপতে তেড়ে আসছে আমাকে মারতে। আমি ভয়ে চোখ বন্ধ করি। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে তাকাই। দেখলাম উনি রোহানের হাত শক্ত করে চেপে আছেন। চোখ ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে ওনার। চাপা রোষে বললেন, এতক্ষণ ভদ্রতা দেখে আমার মেয়ের দিকে তাকিয়ে, কিন্তু যে হাত আমার মেয়ের উপরে এভাবে আসবে সে হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার দুইবারও ভাবতে হবে না। একসময় কলেজের নাম করা গুন্ডা ছিলাম আমি। প্রফেশন পাল্টেছি, স্বভাব নয়। তোমার মতো ২-৪টা রোহানকে একসাথে পিষে ফেলতে পারি আমি এক্ষুনি। রোহান আর ওর বাবা মায়ের মুখ কালো হয়ে গেছে। কিছুক্ষণ পর মাথা নিচু করে বেরিয়ে গেল ওরা। অপরাধবোধটা ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে আমার। এক ছুটে কাটতে কাটতে নিজের ঘরে চলে আসলাম আমি। বেশ কিছুদিন নিজেকে ঘরবন্দি করে রাখলাম। খাওয়া দাওয়া ছেড়েই দিলাম এরকম। জীবনে করা ভুলগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে আমার। নিজেকে শেষ করে দিতে মন চায়। মামিদের কথা মতো কত জঘন্য একটা কাজ আমি করেছিলাম। তখন না বুঝলেও এখন আমি বুঝি। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ততদিনে। মাঝে, মাঝে মনে হয় মৃত্যুই ভালো আমার জন্য। যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই। পরক্ষণে ভাবি নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। যে ভুল আমি করেছি আমার নিজেকে সেই ভুলের মাসুল দিতে হবে। যার কাছে আমি অন্যায় করি সে যে শাস্তি দিবে তা মাথা পেতে নিবো আমি। অনেকদিন পর ঘর ছেড়ে বের হয়েছি আমি। এতদিনে এত ভুলের মাপ আমি সহজে পাবো না জানি। কিন্তু এটাই আমার প্রাপ্য। আমি আস্তে, আস্তে পা টিপে ছাদে এলাম। কারণ আমি জানি এই সময়টা উনি ছাদে আছে। সন্ধ্যা মিলিয়ে আসছে অনেকক্ষণে। অন্ধকারে দূর থেকে ওনার সিগারেটের জ্বলজ্বল আগুন জ্বলছে। আমি আস্তে, আস্তে ওনার পাশে যেয়ে দাঁড়াই। ভূত দেখার মতো চমকে ওঠেন উনি। এরকম একটা দিনে ওনার নামে খুব বাজে একটা মিথ্যে দোষারোপ করেছিলাম আমি। উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছেন। ওনার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিলাম। এতটা অবাক মনে হয় কোনোদিন হননি উনি ওনার জীবনে। আমি আস্তে করে বললাম, এসব আর খাবেন না। এত সিগারেট খেলে অসুখ হয়। উনি হাসলেন। কি সুন্দর হাসি। বাবার হাসি কেমন হয় জানি না। হয়তো এমনই হয় বাবাদের হাসি। আমার দিকে তাকিয়ে বললেন, অসুখ হলে কী হবে? মরে যাবো এই তো? আমি আর সহ্য করতে পারলাম না। ওনার পা জড়িয়ে ধরলাম। চিৎকার করে কাঁদলাম আমি। আমাকে মাফ করে দিন। আমি ভুল করেছি, ক্ষমা করে দিন আমাকে। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আপনি যদি আমাকে বলেন এই মুহূর্তে ছাদ থেকে ঝাঁপ দিতে, আমি কোনো দিকে তাকাবো না, তাই করব। আমাকে আপনি এই অপরাধবোধের যন্ত্রণা থেকে উদ্ধার করুন। আমি আর সহ্য করতে পারছি না। আমার কান্না শুনে মা, নিথু আর তিথিও এসে হাজির হয়েছে। ওরা অবাক হয়ে আমাকে দেখছে। উনি দেখলাম কোনো রকমে চোখ মুছলেন। আমার মায়ের দিকে তাকলেন। বললেন, দেখো তো আমার পাগলি মেয়েটা কী করছে? মা অন্যদিকে ফিরে চোখ মুছলেন। পা ছাড়ো ঋতুমা, উঠে আসো। না, আমি পা ছাড়ব না। আগে আপনি আমাকে শাস্তি দিবেন, তারপর আমি আপনার পা ছাড়ব। বেশ তো, শাস্তি দেব। আগে উঠে আসো তো। আমি উঠে দাঁড়ালাম। ফোঁপাতে ফোঁপাতে নিচের দিকে তাকিয়ে থাকলাম। সুরভি, কী শাস্তি দেওয়া যায় মেয়েকে বলো তো? মা হেসে উম মুচকি হেসে বলল, সে তোমার মেয়ে, কী শাস্তি দেওয়া তুমিই বোঝো। বেশ, তবে তাই হোক। এই বলে উনি আমার দিকে তাকালেন। আমার মাথায় হাত দিয়ে বললেন,
তোমার একটাই শাস্তি, মিতু আর তিথি যেমন আমাকে বাবা ডাকে, তুমিও আমাকে আজ থেকে বাবা ডাকবে। এটাই তোমার শাস্তি, রাজি তো? আমি চুপ করে থাকলাম বেশ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে। এরপর ঝাঁপিয়ে পড়লাম ওনার প্রশস্ত বুকের উপর। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, বাবা, বাবা। যেন কতদিন খরার পর বৃষ্টি নামলো। আমি এক নাগাড়ে বলতে থাকলাম, বাবা, বাবা, বাবা। সবার চোখে পানি। আমি ছুটতে যেয়ে মাকে বললাম আমার করা সেই জঘন্য অপরাধের কথা। মা আমার মাথায় হাত রেখে বলল, এই ঘটনা কয়েকদিনের মধ্যে আমি সত্যিটা জানতে পেরেছি। তোমার মামিরা যখন এই বুদ্ধি তোমাকে দিয়েছিল, আমাদের বাসায় গৃহকর্মী দরজার আড়াল থেকে সব শুনেছিল। সে পরে সব বলে আমাকে। আমি খুব রেগে গেছিলাম তোমার উপর, তোমাকে মারতে চেয়েছিলাম। কিন্তু তোমার বাবা আমাকে বলেছিল তোমার গায়ে যেন একটা নখের আঁচড়ও না পড়ে। উনি জানতেন একদিন ঠিক তোমার ভুল তুমি বুঝতে পারবে, নিজে ক্ষমা চাইবে। সেই দিন সত্যি এসে গেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মাথা উঁচু করার মতো অবস্থা আর নেই আমার। বাবা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। আমি আবার ওনার বুকের উপর মাথা রেখে কাঁদতে থাকলাম। ততক্ষণে মিতু আর তিথি বাবার দুই পাশে এসে বলল, মিতু বলল, বাহ রে, সব ভালোবাসা বুঝি বাবা তার বড় মেয়েকে দিবে। আমরা বুঝি ভেসে এসেছি। বাবা মুচকি এসে ওদেরকে বুকে টেনে নিলেন। আমরা তিন বোন বাবাকে শক্ত করে জড়িয়ে রাখলাম। মা দূর থেকে আমাদের দেখছেন আর মিটিমিটি হাসছেন। বাবা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।